আইসিইউ এর দরজার সামনে দাঁড়িয়ে ছোট্ট কাছের খিড়কি দিয়ে এক মনে ভিতরের দিকে চেয়ে আছে স্যাম। শ্বাস চলছে, কার্ডিয়াক মনিটরের রেটিং এখনো ঠিকঠাক দেখাচ্ছে, কিন্তু কতক্ষণ যে এটা স্বাভাবিকভাবে চলবে বলা খুব মুশকিল। ডাক্তার জানিয়ে গেছে সময় খুব কম। আজ অথবা কাল অথবা পরশু যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্তব্ধ হয়ে যেতে পারে সব কিছু। যদিও সময়টা সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব নয়, যতক্ষণ মানুষের দ্বারা ঠেকিয়ে রাখা সম্ভব আর কি, সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তারা। স্যাম বেশি কিছু আর ভাবতে পারে না, চোখ তার ছলছল করে ওঠে। কিছুক্ষণ পর চোখের জল মুছে নিয়ে ধীর গতিতে নিজের বিধ্বস্ত দেহটা নিয়ে চলতে থাকে সে। বিষণ্ণতার কালো ছায়া যখন কোনো মানুষের ওপর নেমে আসে, ভারাক্রান্ত মন যেভাবে মানুষের পা দুটোকে ভারী থেকেও ভীষণ ভারী করে দেয়, মানুষের চলন সেই সময় ঠিক যেইরূপ হয় সেইভাবেই মন্থর গতিতে চলতে চলতে হাসপাতালের বাইরে বেরিয়ে আসে স্যাম। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই কোনো কিছুরই। হয়তো নিয়তির এই অবাঞ্ছিত উপহাস ছাড়া এই মুহূর্তে আর কোনো কিছুই সে মাথায় নিতে পারছে না। সোফির বয়স মাত্র 6 বছর। স্যাম কি করে বলবে তাকে যখন সে জিজ্ঞেস করবে মা কোথায়? কি করে সামলাবে তাকে যখন সে মার কাছে যাব বলে বায়না করবে? আর ভাবতে পারে না স্যাম। হাসপাতালের সামনের ফুটপাতের মধ্যেই সে বসে পড়ে। অঝরে ঝরা বৃষ্টির জলের সাথে তার চোখের ধারাও ধুয়ে মুছে যায়। মুষলধার বৃষ্টির রাতে মুম্বাইয়ের রাস্তা প্রায় শুনশান। এদিকে মারিন ড্রাইভ থেকে কালো রঙের একটা রেঞ্জ রোভারকে ধেয়ে আসতে দেখা যায় সেই সময়। গাড়ির ভিতরে মোটাসোটা একজন ব্যক্তি চালকের সিটে, তার এক হাতে একটা হ্যামবার্গার এবং অপর হাতে গাড়ির স্টিয়ারিং। গাড়ির ভিতর থেকে উচ্চ স্বরে অপেরা সঙ্গীতের আওয়াজ ভেসে আসছে। আগন্তুক সামনের দিকে তাকিয়ে সেই সঙ্গীত উপভোগ করতে করতে গাড়ি চালাচ্ছে আর মাঝে মধ্যে কামড় বসাচ্ছে এক হাতে ধরে থাকা হ্যামবার্গারের ওপর। বেশ কিছুক্ষণ পর তার গলাটা একটু শুকিয়ে যাওয়ায় সে গাড়ি সাইড করে দাঁড় করায়। গাড়ির মধ্যে ঠান্ডা পানীয় রাখার জায়গা থেকে একটা ক্যান বের করতে যায়। ঠিক সেই মুহূর্তে তার নজর যায় গাড়ির উইন্ডো গ্লাসের বাইরের দিকে। একটা লোক রাস্তার ফুটপাতে বসে বৃষ্টিতে ভিজছে। এইবার সে খেয়াল করলো সে একটা হাসপাতালের সামনে এসে দাঁড়িয়েছে। হাসপাতাল জায়গাটা সাধারণত মানুষের জন্য খুব একটা সুখকর জায়গা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বিপদে পড়েই এখানে আসে। এমত অবস্থায় শোকাচ্ছন্ন হয়ে যে কোনো মানুষের ক্ষেত্রেই এরকম ব্যাপার ঘটতে পারে, কিন্তু সেটা কথা নয়। কথা হলো লোকটার মুখটা তার চেনা মুখ। পানীয় ক্যানটা আবার ভিতরে ঢুকিয়ে তাড়াতাড়ি করে একটা ছাতা হাতে নিয়ে সে গাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং স্যামের সামনে এসে দাঁড়ায়। তারপর অবাক হয়ে বলে, স্যাম, তুমি এখানে? কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আগে গাড়িতে উঠে আসো। এইভাবে ভিজলে তো অসুস্থ হয়ে পড়বে। আসো আসো। স্যামকে সেখান থেকে উঠিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভারের পাশের সিটে নিয়ে গিয়ে বসায়। তারপর লোকটা নিজের সিটে গিয়ে বসে। একটা ক্যান বের করে স্যামের হাতে দেয় এবং পুনরায় জিজ্ঞেস করে, এবার বলো তো
কার কি হয়েছে? অ্যানা অ্যানা খুব অসুস্থ। হোয়াট? কি হয়েছে ওর? স্যাম নিথর হয়ে বসে থাকে, উত্তর দেয় না। আগন্তুক বলে, আচ্ছা ঠিক আছে, এখানে কোথায় উঠেছ? হোটেলে নিশ্চয়ই। চলো, আজ রাতটা না হয় আমার ওখানেই থাকবে, বাড়ি ফিরে তারপর সব শুনছি। এই বলে সেই ব্যক্তি গাড়ি স্টার্ট দেয়। এই ফাঁকে এই চরিত্রগুলোর ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। মোটাসোটা এই ব্যক্তির নাম কৃষ্ণমূর্তি মুরগান। ইনি একজন ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন বিশিষ্ট সায়েন্টিস্ট। খুব অল্প বয়সেই ইনি 4টে পেটেন্টের অধিকারী হয়েছিলেন। এরপর ভারত সরকার প্রায় এক প্রকার জামাই আদর করেই এনাকে ডিআরডিওতে আসার জন্য প্রস্তাব দিয়েছিল। যাই হোক, তো সেই সময় ডিআরডিওতে জয়েন করার পর কৃষ্ণমূর্তির প্রথম পোস্টিং হয়েছিল ব্যাঙ্গালোরে। এই সময় কৃষ্ণমূর্তির সাথে স্যামুয়েল ডি ব্রিগেনজা অর্থাৎ স্যামের সাথে আলাপ হয়। স্যাম ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার অফিসার। যদিও বা কৃষ্ণমূর্তির থেকে 5-7 বছরের ছোটই ছিল সে, তথাপি দুজনের মধ্যে খুব অল্প দিনেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। কৃষ্ণমূর্তির মনে আছে স্যাম এবং অ্যানা কতবার তাদের বাড়িতে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ করেছিল। প্রথমবার যখন কৃষ্ণমূর্তির সাথে অ্যানার আলাপ হয়েছিল, সেদিনই অ্যানাকে ভীষণ ভালো লেগেছিল তার। ভারী মিষ্টি মেয়ে, খুব হাসি খুশি, ডাকখোঁজও অমায়িক। লম্বা ছিপছিপে গড়নের অ্যানাকে দেখতে কোনো হিন্দি সিনেমার নায়িকার থেকে কিছু কম মনে হয়নি তার। স্যামের উচ্চতা 6 ফিট 2-3 ইঞ্চ, আর অ্যানার কত হবে? 6 ফিট। অতএব দম্পতিটি বেশ মানানসই। এই কথাই মনে মনে ভেবেছিল কৃষ্ণমূর্তি। এই পরিবারের আপ্যায়নের ঘটা যে কি রকম সেটা তাদের বাড়িতে না যাওয়া অবধি এক কথায় বাতুলতা। আর অ্যানার হাতের রান্না, বিশেষ করে তার বানানো চকলেট কেক, সেটা তো ভুলবার মতো নয়। এরপর কৃষ্ণমূর্তির পদোন্নতি হয়, তাকে দিল্লিতে বদলি হতে হয়। স্যামও এয়ারফোর্স ছেড়ে দেয়। স্যামের এয়ারফোর্স ছেড়ে দেওয়ার কারণ আর কিছু না, ভারত সরকারের অন্য এক বিশেষ বিভাগে তার পোস্টিং হয়েছিল বলে। এইসব ঘটনা ঘটে গেছে তাও নানা করে 8-9 বছর তো হবেই। গাড়ি চালাতে চালাতে কৃষ্ণমূর্তি পুরনো স্মৃতিগুলোকে একটু হাতড়ে নিল। এরপর একসময় গাড়ি এসে দাঁড়ালো প্রকাণ্ড এক বাংলোর সামনে। বাংলোর প্রবেশদ্বারটা শক্তপোক্ত লোহার প্লেট দ্বারা নির্মিত। তার এক পাশে লাগানো রয়েছে ইলেকট্রনিক্স একটি ডিভাইস। সেই ডিভাইসে একটা হলুদ আলো জ্বলে উঠতেই কৃষ্ণমূর্তি গাড়ির ভেতর থেকে ফোনের টাচ স্ক্রিনে টাচ করে বলল, ওপেন দ্য গেট প্লিজ। তৎক্ষণাৎ ফোনের ভেতর থেকে একটা স্বয়ংক্রিয় ধ্বনি ভেসে আসলো। তারপর গেটের সেই ডিভাইস থেকে সরু সরু দুখানা লাল রঙের রশ্মি বেরিয়ে এসে কৃষ্ণমূর্তির চোখ স্ক্যান করল। এরপর আবার স্বয়ংক্রিয় ধ্বনির স্বর শোনা গেল। অতঃপর লোহার সেই বিরাট গেট খুলে গেল। ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখা গেল কৃষ্ণমূর্তির বাংলো ফিল্ম সেটের বাংলোর মতোই একেবারে বিলাসিতায় পরিপূর্ণ। অবশ্য সেদিকে স্যামের কোনো নজর গেল না। কৃষ্ণমূর্তি বলল, বাথরুমে গিয়ে জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমি কাপড় পাঠাচ্ছি। না না, দরকার নেই। আরে দরকার নেই বললে হবে? আচ্ছা অন্তত জামা কাপড়টা বদলে নাও, ভিজে জামা কাপড় পরে থাকলে শরীর খারাপ করবে। নাও, জেদ করো না। আচ্ছা, বাথরুম স্ট্রেট টু দ্য লেফট, ওকে? স্যাম ফ্রেশ হয়ে আসলে কৃষ্ণমূর্তি রঙিন পানীয় কাঁচের গ্লাসের মধ্যে ঢালতে ঢালতে জিজ্ঞেস করল, এবার খুলে বলো তো কি হয়েছে? স্যাম বলতে শুরু করল, আমাকে
ইসরায়েল যেতে হয়েছিল কনসুলেটের মেম্বার হয়ে। যাওয়ার আগেও সবকিছু নর্মালি ছিল। এনা দিব্যি সুস্থ ছিল। মেয়ে আর এনাকে ওর মায়ের বাড়িতে রেখে এসেছিলাম। দিব্যি হাসি খুশি মুখে কিস করে আমাকে বিদায় জানিয়েছিল এনা। কিন্তু হঠাৎ কিছুদিন আগে আমার কাছে খবর পৌঁছায় এনা নাকি খুব অসুস্থ। খবর শোনা মাত্রই আমি যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়ায় ফিরে আসি। এসে শুনি এনা নাকি বাথরুমে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। হসপিটালে নিয়ে যাওয়ার পর জানা যায় এনার ব্রেন ক্যান্সার, লাস্ট স্টেজ। এরকম হতে পারে আন্না? মানে এর আগে কোন রকম শরীরে অসুবিধাই ছিল না। হ্যাঁ, মাঝে মধ্যে একটু মাথা ব্যথা করতো, কিন্তু এনা বলতো এটা মাইগ্রেনের কারণে হয়। পেন কিলার খেয়ে শুয়ে পড়তো, তারপরের দিন আবার সব ঠিকঠাক। আমি মনে করতাম এটা মাইগ্রেনের কারণেই হয় হয়তো, কিন্তু কে জানতো এরকম ভাবে একেবারে শেষ মুহূর্তে ধরা পড়ল। কোনো কিছু করার সুযোগ পর্যন্ত পেলাম না। আমি আসার আগেই দিল্লির এইমস থেকে সবচেয়ে বড় ডক্টর পিকে রাও এসে এনাকে দেখে গেছেন। তিনিও এক বাক্যে জানিয়েছেন এখন আর কোনো মতে কোনো কিছু করাই সম্ভব নয়। ক্যান্সার ব্রেনের খুব ডিপে অবস্থিত আর ম্যাক্সিমাম ছড়িয়ে গেছে। আমার ভীষণ ভয় করছে আন্না। আমি জীবনে কোনোদিনও ভয় পাইনি, কিন্তু আজ ভীষণ ভয় করছে। আমি মেয়েটাকে কিভাবে বোঝাবো বলতে পারো? ও যখন জিজ্ঞেস করবে কি করে সান্ত্বনা দেব ওকে, আর নিজেকেও। এদিকে কথা বলতে বলতে হঠাৎ স্যাম লক্ষ্য করল কৃষ্ণমূর্তি যেন স্যামের দিকে না তাকিয়ে সোজাসুজি চেয়ে অন্যমনস্ক হয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন অন্য কোনো জগতে হারিয়ে গেছে সে। তার দুখানা চোখ চিকচিক করছে, যেন কোনো কিছু অনুসন্ধানের ইঙ্গিত পেয়েছে সেই দুটি চোখ। আন্না, কি হলো? তুমি আমার কথা শুনছো না? কৃষ্ণমূর্তি বিমগ্নতা কাটিয়ে বলল, না, শুনছি, আর ভাবছি একটা কথা। কি কথা? কৃষ্ণমূর্তি এবার স্বাভাবিক দৃষ্টিতে স্যামের দিকে ফিরে চাইল, তারপর একটু ইতস্তত করে বলল, ভাবছি একটা বিশেষ কথা। আবার সেটা তোমাকে বলা ঠিক হবে কিনা সেটাও ভাবছি, বিশেষ করে এই মুহূর্তে। কিন্তু এটাও সত্যি যে এরকম মুহূর্ত ছাড়া এই কথা তোমাকে কেন, যাকেই আমি বলতে যাব সেটা এরকম মুহূর্ত ছাড়া। আর সেজন্যই তো সবাই এটাকে ইমপ্র্যাকটিক্যাল বলছে। কৃষ্ণমূর্তি নিজের খেয়ালেই আমতা আমতা করে কি সব যেন বলে যেতে থাকে। তুমি কি বলছো আমি কিছুই বুঝছি না, একটু পরিষ্কার করে বলবে? তোমার কাছে কি কোনো উপায় আছে? তুমি কি কোনোভাবে হেল্প করতে পারবে আন্না? না ভাই, আমার কাছে সেরকম কোনো উপায় নেই। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, তার একটা পরিধি অবশ্যই আছে। সেই পরিধি পার করা
মানুষের মতো সামান্য প্রাণীর পক্ষে এখনো অবধি সম্ভব হয়ে ওঠেনি। জানি না, আগামী দিনে হয়তো হলেও হতে পারে, তবে একটা অন্যরকম উপায় আছে। স্যাম উত্তেজিত হয়ে বলে ওঠে, কি উপায়? আসো, আমার সাথে আসো, তোমাকে কিছু দেখাতে চাই। এই বলে কৃষ্ণমূর্তি স্যামকে নিয়ে গেল তার বাড়ির বেসমেন্টে। বেসমেন্টে নেমে একটা ঘরের মধ্যে তারা দুজন প্রবেশ করল। এই ঘরটায় ভাঙাচোরা মেশিনপত্র, পুরনো জং পড়া যন্ত্রপাতি এবং ভাঙাচোরা আসবাবপত্র, যেগুলো সাধারণত কাজে লাগে না সেই ধরনের জিনিস যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরটার সঙ্গে লাগোয়া রয়েছে 6x4 একটা ছোট্ট অব্যবহৃত টয়লেট। সেই টয়লেটের দেওয়াল চারটে ছোট ছোট টাইলস দিয়ে বাঁধানো। দুজনে সেখানে প্রবেশ করল। কিন্তু আশ্চর্য ব্যাপার, সেখানে প্রবেশ করে কৃষ্ণমূর্তি বিশেষ একটা টাইলসের মধ্যে প্রেস করতেই একপাশে একটা দেওয়াল মাঝখান থেকে ফাঁক হয়ে গেল। সেই ফাঁক হয়ে যাওয়া দেওয়াল থেকে দেখা গেল লম্বা একটা প্যাসেজ সোজাসুজি চলে গেছে। সেই প্যাসেজ দিয়ে কৃষ্ণমূর্তি স্যামকে নিয়ে এগিয়ে যেতে থাকল। তারপর একটা দরজার সামনে এসে একটা টাচ স্ক্রিনের ওপর নিজের ডান হাতটা রাখল এবং চোখ রাখা যায় এমন দুটো কাঁচের সামনে নিজের মুখটা বাড়িয়ে চোখ দুটো রাখল। সাথে সাথে সামনের দরজা খুলে গেল। আসো বলে কৃষ্ণমূর্তি স্যামকে নিয়ে ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢুকে স্যাম দেখল সেটা বিরাট বড় একটা হল ঘর। এটা কৃষ্ণমূর্তির গবেষণাগার। সেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, মেশিনারি ইকুইপমেন্টস, টুলস জায়গায় জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে। দেওয়ালগুলোর গা ঘেঁষে রয়েছে সারি সারি কাঁচের শোকেস। সেই শোকেসগুলোর কোনোটার মধ্যে রয়েছে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, গানস, আধুনিক আর্মার। কোনোটার মধ্যে রয়েছে নানান ধরনের বিরল আকারের পিস্টল। তো আবার কিছু শোকেসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রোবট। এছাড়াও রয়েছে নানান ধরনের অদ্ভুত অদ্ভুত সব জিনিসপত্র, যেগুলো দেখে ঠিক বোঝা যাচ্ছে না সেগুলো কি ধরনের ডিভাইস বা গেজেট। কিছু কিছু মেশিনের মধ্যে থেকে পিপ পিপ টিপ টিপ শব্দ নির্গত হচ্ছে। কৃষ্ণমূর্তি স্যামকে তার গবেষণাগার আর তার আবিষ্কারের ব্যাপারে টুকরো টুকরো কথা বলতে বলতে এগিয়ে নিয়ে চলল। স্যামও অবাক হয়ে সেসব দেখতে দেখতে তার সাথে হেঁটে চলল। এভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ ঘরের মাঝামাঝি একটা 10 ফুট আয়তকার কাঁচের বক্সের সামনে তারা দুজনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনেই চুপ। স্যাম ভালো করে দেখছিল তার ভিতরে থাকা জিনিসটাকে। একটা কালো রঙের যান্ত্রিক কঙ্কাল, মানুষের আকারের। সেই কঙ্কালের জায়গায় জায়গায় ঝুলে রয়েছে ইলেকট্রনিক তার। কঙ্কালটি কালচে রঙের এবং চকচকে। দেখে বোঝাই যাচ্ছে কোনো মেটালের তৈরি, তবে ঈষৎ ঘষা ঘষা ধরনের, অর্থাৎ যেটাকে ম্যাট ফিনিশ বলা হয় সেই ধরনের। কৃষ্ণমূর্তি বলল, এটা টাইটেনিয়াম এবং কার্বন ফাইবারের সমন্বয়ে তৈরি, তবে অবশ্য আরও অন্যান্য কিছু মেটালও এর মধ্যে মিক্স আছে, যার জন্য এটা ফায়ার প্রুফ, বুলেট প্রুফ এবং ওয়াটার প্রুফ। এক কথায় বলতে গেলে এটা একটা শক্তপোক্ত এবং তুলনামূলক হালকা ধরনের একটা প্রস্থেটিক মেটাল স্কেলিটন। যেরকম প্রস্থেটিক বা বায়োনিক আর্ম, বায়োনিক লেগ হয় না, শুনে থাকবে নিশ্চয়ই। এটাও খানিকটা সেই রকম। আপাতত প্রোটোটাইপ প্রস্থেটিক স্কেলিটন বলতে পারো। এটা আমারই আবিষ্কার। যাই হোক, এবার যেটা আমার বলার ছিল সেটা হলো,
আচ্ছা আসো, ওই সোফাটায় বসি, বসে বুঝিয়ে বলছি। সোফায় বসতে বসতে কৃষ্ণমূর্তি বলল, আহ, আহ, দেখো, এই যে স্কেলিটনটা দেখছো, এটা হলো আসলে একটা রোবট। অবশ্যই অ্যান্ড্রয়েড, তবে একটু উন্নত মানের এবং অন্যরকম। এই যে এর স্কালটা দেখছো, এর ভিতরে রয়েছে একটা কম্পিউটারাইজড আর্টিফিশিয়াল ব্রেইন। এর ফাংশনগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রামিং দ্বারা বানানো হয়েছে, হুইচ ইজ ডেফিনেটলি মেড বাই ডিফারেন্ট অ্যালগোরিদমস। এর অ্যালগোরিদমগুলো এমনভাবে তৈরি যেটা মানব শরীরের যাবতীয় মুভমেন্ট, কথাবার্তা বলার ধরন, কন্ট্রোলস ইত্যাদি ইত্যাদি একেবারে অবিকল নকল করতে পারে, বা বলা যেতে পারে একটু বেশি মাত্রাতেই করতে পারে। এর মধ্যে কিছু বায়োনিক সেন্সর রয়েছে, যেটা শরীরের হার্টবিট, ব্লাড ফ্লো, মাসেল স্ট্রেংথ অ্যান্ড মুভমেন্টের ইএমজি কন্ডাকশন এবং নিউরো সিস্টেমের আরপিএনআই নিউরাল ইন্টারফেসের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সিগন্যালগুলোকে ক্যাচ করে সেই অনুযায়ী ইমিডিয়েটলি রিয়্যাক্ট করে। তুমি যেসব টেকনিক্যাল কথা বলছো আমি যে বুঝছি না তা নয়, কিন্তু আর একটু সহজ করে যদি বলো তাহলে আমার পক্ষে সুবিধা হয়। আই মিন, এর সাথে আমার সমস্যার কি সম্পর্ক? ডোন্ট গেট মি রং, বাট সত্যি বলতে এই মুহূর্তে আমি অন্য কোনো কথা শোনার মতো অবস্থায় নেই। আমায় ভুল বুঝো না প্লিজ। আম সরি, আমি একটু বেশি ডিটেলসেই চলে যাচ্ছিলাম। দেখো, সরাসরি হয়তো সম্পর্ক নেই, আবার আবার হয়তো আছেও, বলছি। কিন্তু কথাগুলো বলতে গেলে এইটুকু এ ব্যাপারে না বললেই নয়। এই যে বললাম, এটাকে চালনা করার জন্য এটার অ্যালগোরিদমসগুলো নির্ভর করে মানুষের হার্টবিট, ব্লাড ফ্লো, নিউরো সিস্টেম ইত্যাদির উপর। সেই কারণে এটাকে সম্পূর্ণভাবে পরিচালনা করার জন্য দরকার একটা মানুষের শরীর, একটা জ্যান্ত মানুষের শরীর। ইয়েস, তুমি ঠিকই শুনছ, একটা জ্যান্ত মানুষের শরীর। কিন্তু সেই মানুষের নিজস্ব কোনো ব্রেন থাকবে না। অর্থাৎ মানুষটা তো থাকবে, কিন্তু প্রকৃত অর্থে সেই মানুষটা থাকবেও না। থাকবে শুধু তার শরীর, যেই শরীরটা নিয়ন্ত্রণ করবে ওই আর্টিফিশিয়াল ব্রেন। আর ওই কোণের দিকে ওই যে শোকেসটা দেখছো, একটা মানুষের আকারের কভার দেখতে পাচ্ছ? ওটা ওই যান্ত্রিক মানবের ওপর একটা কভারের মতো চড়ানো থাকবে, যেটা সেই যান্ত্রিক মানবের রক্ত মাংসে গড়া শরীরটাকে প্রোটেক্ট করবে। এই কভারটার বৈশিষ্ট্য হলো এটাও বুলেট প্রুফ, ফায়ার প্রুফ এবং ওয়াটার প্রুফ। আরও একটা বিশেষ ব্যাপার হলো এটার মধ্যে একটা কেমোফ্লাজ সিস্টেম রয়েছে। যাই হোক, এর গুণাবলী না হয় তোমাকে পরে আরও বিস্তারিতভাবে জানাবো, এখন সংক্ষেপে বললাম। কৃষ্ণমূর্তির কথাগুলো শুনতে শুনতে স্যামের মুখের মধ্যে একটা বিস্ময় ভাব ফুটে উঠতে থাকে। তাঁর ভ্রুকুটির নিচে চোখ জোড়া পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে সে কৃষ্ণমূর্তির কথাগুলো কিছুটা হলেও যেন ধরতে পারছে। হঠাৎ সে প্রশ্ন করল, তুমি তুমি কি বলতে চাইছো বলো তো? আরে বলছি, আর একটু ধৈর্য ধরো। আচ্ছা দাঁড়াও, আগে আমি তোমার সাথে একজনের আলাপ করাই। ওয়েট। এই বলে কৃষ্ণমূর্তি উঠে চলে গেল। ঘরের এক পাশে একটা দরজায় গিয়ে বাটন প্রেস করলে দরজা খুলে যাওয়ায় কৃষ্ণমূর্তি সেই ঘরের ভিতরে প্রবেশ করল। তার কিছুক্ষণ পর ঘরের ভিতর থেকে একটা বিরাট আকারের জার্মান শেফার্ড নিয়ে ফিরে এলো। স্যাম তো অবাক, কোনো মানে হয়? কথা বলার মাঝখানে এই বিরাট আকারের বিশ্রী বোটকা গন্ধওয়ালা কুকুরটাকে নিয়ে আসার কি কোনো দরকার ছিল? কুকুরটা ঘরে প্রবেশ করেই অজানা একটা লোককে বসে থাকতে দেখে ঘেউ ঘেউ স্বরে ডেকে উঠল। সঙ্গে সঙ্গে কৃষ্ণমূর্তি বলল, এরকম করে না জ্যাক, ও আমার বন্ধু, ওকে হ্যালো বলো। কৃষ্ণমূর্তির কথা শোনার পর কুকুরটা স্যামের সামনে এসে প্রথমে স্যামের গা শুকল, তারপর পর্যবেক্ষণের পালা শেষ হয়ে গেলে পাশে চুপটি করে বসল। এবার সে পুরোপুরি স্বাভাবিক। গোলাপি রঙের লম্বা জিভ বের করে
দিব্যি কুকুরের স্বভাব অনুযায়ী হাঁপাতে লাগল। অতঃপর দুটো হাত বুকের সামনে তুলে ধরে কুকুরের ভাষায় স্যামকে হ্যালো বলল। কি জাদ্রেল না, হ্যাঁ? যাই হোক, ব্যাপারটা সত্যিই অদ্ভুত, বুঝলে। আমার একটা মানুষের শরীর দরকার যেটা জীবিত থাকতে হবে। আবার এই এক্সপেরিমেন্টটা করলে প্রকৃত অর্থে সেই ব্যক্তি জীবিতও থাকবে না। সেই কারণেই উপর মহল থেকে এখনো অবধি এর পারমিশন পাইনি। আমাদের দেশের আইন কোনো মানুষকে হত্যা করার অধিকার দেয় না। হ্যাঁ, এই ক্ষেত্রে এক প্রকার ধরে নাও হত্যা করাই বলা যায়। তাই বিষয়টা অভিনব হলেও আমার এক্সপেরিমেন্ট এখনো অবধি মাঝপথেই আটকে আছে। বলতে বলতে কৃষ্ণমূর্তি একটা সিগার ধরালো। সমস্যাটা কি জানো? মানবদেহের ব্রেনটাই হলো আসল। মানুষ কেন, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই বলতে পারো ব্রেনটাই হলো আসল পরিচয়। সেটাই নির্ধারণ করে যে সেই প্রাণীটি আসলে কে। আমরা চোখ দিয়ে যেটা দেখি বা স্পর্শ করে যা অনুভব করি সেটা কেবল দেহ মাত্র। আমাদের কাছে প্রাথমিক পরিচয় হলো সেটাই। কিন্তু সেই মানুষটা যখন একটা অন্য মানুষের মতো আচরণ করে, ধরে নাও যদি কেউ তার স্মৃতি ভুলে গিয়ে থাকে, তখন সেই মানুষটা আমাদের কাছে পরিচিত হলেও অপরিচিত মানুষ বলেই মনে হয়, তাই নয় কি? বাট বিলিভ মি স্যাম, যদি এই আবিষ্কারে আমি সফল হতে পারি, তাহলে এটা হবে একটা অভূতপূর্ব আবিষ্কার। একটা আনবিলিভেবল সুপার হিউম্যানের জন্ম হবে। ভারতের ডিফেন্স হিস্ট্রিতে হবে এক বিশাল পরিবর্তন। আজ আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল, জাপান ইত্যাদি সব উন্নত দেশগুলো ফিউচার ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত হচ্ছে। সব দেশই বিভিন্ন ধরনের অত্যাধুনিক টেকনোলজি ইনভেন্ট করে চলেছে। রোবটের ওপর এক্সপেরিমেন্ট নতুন কিছু নয়। আমেরিকা, রাশিয়া, ইসরায়েল প্রত্যেকেই এই এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি সফল হতে পারি, তাহলে ইন্ডিয়া সবাইকে ছাড়িয়ে যাবে। এটাই হবে ইন্ডিয়ার ফিউচার ওয়ারফেয়ারের ভবিষ্যৎ। আমরা যুদ্ধপ্রিয় নই, না কোনোদিন ছিলাম। কিন্তু যেই দেশের পাশে চায়না, পাকিস্তানের মতো প্রতিবেশী, তাকে তো নিজের সুরক্ষার ব্যাপারে ভাবতেই হয়। আমি এই এক্সপেরিমেন্টটাকে এত প্রাধান্য দিচ্ছি কেন জানো? নিজের নাম বা সুখ্যাতির জন্য নয়। বিশ্বাস করো, আমি যেটাই করতে চলেছি এক আর একমাত্র দেশের স্বার্থে, আগামী দিনের ইন্ডিয়ার অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি বানানোর স্বার্থে। তুমি যেটা বলতে চাইছো আর সরাসরি যেটা বলতেও পারছো না, আমি হয়তো বুঝতে পারছি। যাক, তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক। আমি যদি সরাসরি তোমাকে বলতাম, তাহলে তুমি আমাকে স্বার্থপর ভাবতে পারতে, বা জানি না কি ভেবে বসতে। এমন অবস্থায় কেন, কোনো অবস্থাতেই কারো স্বজনের ব্যাপারে এরকম প্রস্তাব দেওয়া চলে না। তাই আমিও তোমাকে ডিরেক্টলি কোনো কিছু বলতে পারছিলাম না, ইনফ্যাক্ট বলছিও না। কিন্তু বিশ্বাস করো, আমার ঠিক যেন এইরকমই। কিন্তু এই কথা যে তোমাকে বলতে হবে, আমি কোনোদিন ভাবতেও পারিনি। তাই কিছু বলতেও পারছিলাম না। কৃষ্ণমূর্তির এই উক্তি শোনার পর স্যামের দুটো চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ে। সোফায় বসে থাকা অবস্থায় হাঁটুর উপর নিজের কুনুই দুটো রেখে দুহাতের আঙুলগুলো পরস্পরের সাথে যুক্ত করে তার উপর নিজের মাথাটা রেখে নিচের দিকে ঝুঁকিয়ে দেয়। কিছুক্ষণ দুজনেই নিস্তব্ধ। স্যামের মাথা নিম্নমুখী থাকার দরুন মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার ফুঁপিয়ে কাদার শব্দ পরিষ্কার কৃষ্ণমূর্তি শুনতে পাচ্ছে। খানিক বাদে কৃষ্ণমূর্তি স্যামের একটা হাত চেপে ধরে বলল, বিশ্বাস করো স্যাম, এক্সপেরিমেন্টটা যদি সফল হয়, এনা হয়তো থাকবে না, কিন্তু তার শরীর সেটা অন্তত জীবিত থাকবে। আর কিছু না হোক, অন্তত তোমার মেয়ে, সে তো তার মাকে দেখতে পাবে, তাই নয়
কি বলো। বুঝলাম, কিন্তু তুমি বারে বারে এই যদি কথাটা কেন বলছো? তোমার কি সাকসেস নিয়ে কোনো সংশয় রয়েছে? স্যাম, যে কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রেই নিশ্চিত রূপে জোর দিয়ে কোনো কিছুই বলা যায় না। এক্সপেরিমেন্ট ফেলিওর হওয়ার একটা চান্স তো থেকেই যায়, শতকরায় খুব কম হলেও সেটা থাকেই। তবে আমরা আশা তো রাখতে পারি। এই কথা বলার পর কৃষ্ণমূর্তি কুকুরটার উদ্দেশ্যে বলল, জ্যাক, গো ইনসাইড, কাম অন, গো। সঙ্গে সঙ্গে কুকুরটা সেখান থেকে উঠে চলে গেল এবং সেই ঘরের দরজার সামনে গিয়ে সোজা হয়ে দুপায়ে ভর দিয়ে প্রথমে উঠে দাঁড়ালো, তারপর এক হাত দিয়ে দরজার পাশের বাটনটি প্রেস করল। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এবং কুকুরটা পুনরায় 4 পায়ে হেঁটে স্মার্টলি ভেতরে চলে গেল। স্যামের চোখ কুকুরটার দিকে। কি মনে হলো স্যাম কুকুরটাকে দেখে? এতক্ষণ তোমার সামনে যেই জার্মান শেপার্ডটা বসেছিল, একবারও কি ওকে দেখে তোমার মনে সন্দেহ হয়েছে যে এটা কোনো আসল কুকুর নয়, একটা অ্যান্ড্রয়েড রোবট? বলা মাত্রই কৃষ্ণমূর্তি একটু হাসল। স্যাম অবাক হয়ে কৃষ্ণমূর্তির মুখের দিকে চেয়ে রইল। তারপর কৃষ্ণমূর্তি বলল, ব্যাপারটা ভেবে দেখো, কোনো জোড়াজোড়ি করছি না, এবার সম্পূর্ণটাই তোমার উপর। তবে এটাও মাথায় রেখো যে আমাদের হাতে সময় খুব কম। রীতিমতো একটা সার্জারি করতে হবে, একটা বিরল সার্জারি। থিঙ্ক অ্যাবাউট ইট। চলো এবার ডিনার করে নেওয়া যাক। সেদিন সারা রাত স্যামের আর ঘুম আসলো না। সারা রাত ধরে নানান সাত পাঁচ ভাবতে থাকলো সে। কৃষ্ণমূর্তি যেটা বলতে চাইছে সেটা করা কি সত্যি ঠিক হবে? এনা বাঁচবে না এ কথা ঠিকই, কিন্তু তাই বলে তাকে এভাবে একটা এক্সপেরিমেন্টের মধ্যে ছেড়ে দিতে হবে? না না, এটা কি করে সম্ভব? কিন্তু আবার এই কথাও সত্য যে এই দুনিয়াতে প্রত্যেকেরই একটা সময় আছে, কারোর আগে কারোর পরে। এনার হয়তো কপালে এটাই লেখা ছিল। আর তাছাড়া কত লোকই তো তাদের দেহ দান করে। দিনের পর দিন, বছরের পর বছর হাসপাতালে পড়ে থাকে সেই দেহ। সেখানে শিক্ষানবিশ ডাক্তারদের সিনিয়র ডাক্তাররা দেহগুলোকে নানানভাবে বিশ্লেষণ করে দেখায়, সেগুলোকে কাটাছেঁড়া করা হয় চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে। এসব জানা সত্ত্বেও মানুষ যখন বিজ্ঞানের অগ্রগতির জন্য নির্দ্বিধায় নিঃস্বার্থে এগিয়ে আসতে পারে, সেখানে আমার রাজি না হওয়ার কি আছে? আর তাছাড়া এখানে যখন এনাকে আংশিকভাবে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে, তাও আবার দেশের প্রতিরক্ষার উদ্দেশ্যে, সেখানে না রাজি হওয়ারই বা কি আছে? যদি আমি রাজি না হই তাহলে তাহলে ওর দেহটা যাবে কফিনে, মাটির তলায় পচে গলে একদিন নষ্ট হয়ে যাবে। তার থেকে অন্তত কৃষ্ণমূর্তির প্রস্তাবটা শতগুণে ভালো। অন্তত আমি, আমার মেয়ে এনাকে চোখের দেখা তো দেখতে পাবো। অন্তত জানবো যে ও আছে আমাদেরই সাথে, আমাদেরই মাঝে। মেয়েটা অন্তত ওর মাকে চোখের দেখা তো দেখতে পাবে। এই ভেবে স্যাম নিজের মনকে শক্ত করে এবং মনকে রাজি করায়।
পরের দিন ভোর হতে না হতেই স্যাম কৃষ্ণমূর্তিকে গিয়ে বলে, আন্না, আমি রাজি আন্না, এবার বলো আমাকে কি করতে হবে। কৃষ্ণমূর্তির মুখের মধ্যে একটা কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে। উত্তেজনায় স্যামের দুটো কাঁধ দুহাত দিয়ে গভীর সম্ভ্রমে চেপে ধরে। আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে স্যাম। প্রথমে অ্যানাকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসতে হবে। এক্সপেরিমেন্টটা অত্যন্ত ক্লাসিফাইড। এ ব্যাপারে যাতে জানাজানি না হয় সেই কারণে আমি এটা সবার সাথে শেয়ারও করতে পারিনি। আবার একা আমার দ্বারাও এটা করা সম্ভব ছিল না। সেই কারণে এই এক্সপেরিমেন্টে আমার সঙ্গ দিচ্ছেন একজন বাঙালি ডাক্তার, ডক্টর আর.এন. ব্যানার্জি এবং ওনার টিম। এরা প্রত্যেকেই ভীষণ বিশ্বস্ত। এছাড়াও ডক্টর ব্যানার্জি আমার বিশিষ্ট বন্ধু, মস্ত সার্জন। ওনাকে ইনফর্ম করতে হবে। অতঃপর খানিক বাদে দুজনেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। হসপিটালে অ্যানার রুমে ঢুকে অ্যানার বেডের পাশে বসল স্যাম। গতকালই অ্যানা কোমায় চলে গিয়েছিল। জ্ঞান থাকলে হয়তো স্যাম এখন তার সাথে আসন্ন গবেষণা নিয়ে কথা বলতো, এর জন্য হয়তো তার থেকে অনুমতি চাইত, আর অ্যানাও হয়তো বাধা দিত না। তবুও অ্যানা যেন সব শুনতে পাচ্ছে এই ভেবে অ্যানার একটা হাত চেপে ধরে বিড়বিড় করে সব বলে যেতে থাকলো স্যাম। আর ফুঁপিয়ে ফুঁপিয়ে বাচ্চা ছেলের মতো শুধু কেঁদে চলল। এত তাড়াতাড়ি আমি তোমাকে যেতে দেব না অ্যানা। তুমি আমাদেরই সাথে থাকবে, আমাদের সাথে থাকবে। এত তাড়াতাড়ি সবকিছু শেষ হতে পারে না। আমি কিছু একটা ডিসিশন নিতে চলেছি অ্যানা। আমার বিশ্বাস তুমি আমার কথা শুনতে পাচ্ছ। একেবারে সবকিছু শেষ হতে দেব না আমি। আমার উপর বিশ্বাস আছে তো তোমার? না, আমার উপর বিশ্বাস আছে তো? বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আর তুমি একদম চিন্তা করবে না, সোফির জন্য একদম চিন্তা করবে না। আমি ওর খেয়াল রাখবো, কথা দিলাম। I will take care of her as a father as well as like a mother. এবার শোনো যেটা বলছি। ব্যাঙ্গালোরে কৃষ্ণ আন্নাকে মনে কৃষ্ণমূর্তি বেডের এক পাশে দাঁড়িয়ে এসব দেখছিল। খুব খারাপ লাগছিল তার এসব দেখতে। কিছুটা অনুশোচনাও হলো। সে কি খুব স্বার্থপরের মতো কাজ করছে? এসব করা কি আদৌ ঠিক হচ্ছে? পরক্ষণেই আবার নিজের মনকে শক্ত করে একটু নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ায় কৃষ্ণমূর্তি। স্যাম অ্যানার সাথে শেষবারের মতো কিছুক্ষণ ব্যক্তিগত সময় কাটিয়ে নিক, এই ভেবে ভ্রুকুটি করে রুম থেকে বেরিয়ে যায় সে এবং পকেট থেকে একটি মোবাইল ফোন বের করে একটা ফোন করে। হ্যালো ডক্টর ব্যানার্জি, সময় হয়েছে, তুমি তোমার টিম নিয়ে চলে আসো। হ্যাঁ, একজন পাওয়া গেছে। ইয়েস, শি ইজ ডাইং, লাস্ট স্টেজ। হ্যাঁ, মহিলা, আমারই চেনা জানা একজন। যাই হোক, তুমি তোমার টিম নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করো। আমি এদিকে সব রেডি করছি। এর পরের দিনই হসপিটাল থেকে বন্ড সই করে অ্যানাকে ডিসচার্জ করিয়ে নেওয়া হয়। হসপিটালের কর্তৃপক্ষকে জানানো হয় যে তারা চায় বেঁচে থাকা বাকি মুহূর্তটা অ্যানা তার নিজের বাড়িতেই কাটাক। ডাক্তারেরাও এতে বাধা দেয় না। অ্যানাকে অ্যাম্বুলেন্সে তুলে স্যাম আর কৃষ্ণমূর্তি যাত্রা শুরু করে। তবে অ্যানাকে বাড়িতে না নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয় কৃষ্ণমূর্তির গবেষণাগারে। ততক্ষণে ডক্টর আর.এন. ব্যানার্জি ও তার টিম সার্জারির প্রস্তুতি
অলরেডি নিয়ে নিয়েছিল। ওটি রুমে নিয়ে যাওয়ার সময় শেষবারের মতো অ্যানাকে বিদায় জানায় স্যাম। অ্যানার কপালে একটা কিস করে সে। সেই মুহূর্তে স্যামের চোখ থেকে 2-1 ফোঁটা জল অ্যানার চোখের ওপর পড়ে। তারপর সেই জল তার চোখের পাশ দিয়ে গড়িয়ে বালিশের মধ্যে পড়েই নিমেষের মধ্যে মিলিয়ে যায়। অপারেশনের ঘরে অ্যানাকে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় কৃষ্ণমূর্তি একবার স্যামের দিকে তাকায়। দুজনের দৃষ্টি বিনিময় হয়। কৃষ্ণমূর্তি চোখের ইশারায় স্যামকে বুঝিয়ে দিতে চায় যে সে তার উপর ভরসা রাখতে পারে। কৃষ্ণমূর্তি অপারেশন থিয়েটারে ঢুকে যায়। টানা 3 দিন ধরে এই অপারেশন চলতে থাকে। ওইদিকে সময় যত বাড়তে থাকে স্যামের টেনশনও বাড়তে থাকে। অতঃপর অপারেশন শেষ হয় 3 দিনের মাথায় ভোর রাতের দিকে। কৃষ্ণমূর্তি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। বাইরে বসেছিল স্যাম। তাকে দেখে উঠে দাঁড়ায়। কৃষ্ণমূর্তি স্যামের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিয়ে বুঝিয়ে দেয় যে অপারেশন সাকসেস হয়েছে। এরপর অনেক দিন কেটে গেছে। সময় লেগেছে অপারেশন করা অ্যানার বডিটাকে রিকভার করতে। এর মধ্যে স্যাম অবশ্য মাঝে মাঝে কৃষ্ণমূর্তির কাছে খবরাখবর নিয়েছে। কৃষ্ণমূর্তি স্যামকে সবসময় একই উত্তর দিয়েছে, একটু ধৈর্য ধরতে। বড় একটা সার্জারি হয়েছে, সেগুলো শুকোতে সময় দরকার। কিন্তু অবশেষে এলো সেই দিনটা। একদিন কৃষ্ণমূর্তি স্যামকে সাথে নিয়ে এসে ঢুকল সেই গবেষণাগারে। সাথে ছিল ডক্টর আর.এন. ব্যানার্জি। করিডোর দিয়ে চলতে চলতে ডক্টর ব্যানার্জি স্যামকে বলল, টিচেসগুলোর উপরে একটা নীল রঙের রেখা দেখতে পাবেন। এগুলো এক ধরনের পেস্টিং রয়েছে। সেগুলো কিছুদিন দেখা যাবে, কিন্তু সময়ের সাথে সাথে এটা পরে মিলিয়ে যাবে। এরপর 3 জন গিয়ে দাঁড়ালো একটা বিরাট আকারের লম্বা দাঁড় করানো কাঁচের বক্সের সামনে। ভিতরটা পরিষ্কার করে দেখা যাচ্ছে না। কাঁচের বক্সের ভিতরে রয়েছে বেশ কতগুলো কাঁচের নল। সেই নলের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে লিকুইড গ্যাস, যেগুলো আবার ধোঁয়ার আকার নিয়ে ধোঁয়াটে করে দিচ্ছে ভিতরটা। কৃষ্ণমূর্তি বলল, আমি এই প্রজেক্ট নাম রেখেছি সাইবর্গ 53। তবে অবশ্যই আমরা একে অ্যানা বলেই ডাকব। ও হ্যাঁ, আমি এর প্রোগ্রামিংয়ের মধ্যে নতুন কিছু প্রোগ্রামিং সেট করে দিয়েছি, যাতে অ্যানা সোফিকে দেখলে ওর মায়ের মতোই রিয়্যাক্ট করে। সময় কম থাকার জন্য শুধু এতটুকুই করতে পেরেছি। এর চেয়ে বেশি কিছু করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। স্যাম জিজ্ঞেস করে, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করো না। তুমি এটার নাম সাইবর্গ 53 রাখলে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি? না, মানে জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। নিছক একটা কৌতূহল বলতে পারো। কারণ আছে বই কি। আসলে তেমন কিছু নয়। এই রোবটটার মধ্যে 53খানা বিশেষ বিশেষ গুণ রয়েছে। যেমন ধরো না কেন, এই প্রথমত এটা মানুষের মতো অবিকল আচরণ করতে পারে, অর্থাৎ কারোর পক্ষে বলা সম্ভব না যে এটা একটা রোবট। এটার একটা প্রমাণ তুমি পেয়েছো, সুতরাং বলার কিছু নেই। এছাড়াও রয়েছে যেমন ধরো, এ এখন থেকে পৃথিবীর 42টা ভাষা, যেমন জার্মান, জাপানি, রাশিয়ান, ফ্রেঞ্চ, ল্যাটিন, পর্তুগিজ ইত্যাদি ইত্যাদি অনর্গল বলতে পারবে। আর বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, ইংলিশ এগুলো তো আছেই। এবার ক্ষমতার ব্যাপারে বলি। মার্শাল আর্ট, এর মধ্যে মার্শাল আর্টের যাবতীয় স্কিলের নিখুঁত প্রোগ্রামিং তৈরি করা হয়েছে। সুতরাং পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কিনা আমার জানা নেই যে এর সাথে মোকাবিলা করে পারবে। এই যে এটার স্যুটটা তৈরি করেছি, এটা ওয়াটারপ্রুফ, ফায়ার প্রুফ এবং বুলেট প্রুফ। এই স্যুটের মধ্যে রয়েছে ক্যামোফ্লাজ সিস্টেম, আগেও বলেছি, যেটা বিভিন্ন জায়গার পরিস্থিতি অনুযায়ী যে কোনো জিনিসের রং ধারণ করে সেখানকার পরিবেশের সাথে মিশে যেতে পারবে। এছাড়াও আরও অনেক গুণাবলী রয়েছে, সেগুলো না হয় পরে বলবো।
চলো এখন আমরা আগের কাজ আগে করি, যেটার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি। চলো এনাকে তাহলে জাগানো যাক। স্যাম, রেডি তো? রেডি। ডক্টর ব্যানার্জি, রেডি? একদম একদম। এই বলে কৃষ্ণমূর্তি বক্সের গায়ে লাগোয়া একটা লাল রঙের বাটন প্রেস করল। বাটন প্রেস করার সাথে সাথেই আয়তকার সেই কাঁচের বক্সের ভিতরে ধোঁয়ার কুণ্ডলী ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকল। ঝাপসা ধোঁয়াটে কাঁচের বক্সের মধ্যে থেকে ধীরে ধীরে ফুটে উঠতে থাকলো একটা একটা নারী মূর্তির চেহারা। সেই নারী মূর্তির সর্বাঙ্গে পরানো রয়েছে অপারেশন ক্রাউন। মাথার চুল কামানো, ঝুলে থাকা হাত দুটোর কনুই থেকে আঙুল পর্যন্ত উন্মুক্ত দেখা যাচ্ছে। দুটো হাতের ধার দিয়ে গলায় এবং মাথার পাশ দিয়ে সেলাইয়ের জায়গায় দেখা যাচ্ছে সরু সরু নীল রঙের লম্বা রেখার দাগ। 3 জোড়া চোখ নিবদ্ধ হয়ে রয়েছে সেই নারী মূর্তির দিকে। ধোঁয়ার কুণ্ডলী সম্পূর্ণরূপে মিলিয়ে যেতেই সাইবর্গ 53 চোখ খুলে গেল।